হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। গতকাল আমাদের কোনো চ্যানেলে ভিডিও আসেনি, এর কারণটা হচ্ছে গতকাল 21শে ফেব্রুয়ারি ছিল এবং আমাদের পুরো অফিস বন্ধ ছিল সেজন্য, আর এর জন্য আমাদের সকল ধরনের কাজ বন্ধ ছিল আর কি, সবাই ছুটি কাটিয়েছে। আর আশা করছি তোমরাও ভালো দিন কাটিয়েছো কালকে। তো যাই হোক, এবার চলো আমরা ভিনল্যান্ড সাগার যে সিজন 2 শুরু করেছি তার 15 নম্বর এপিসোড সম্পর্কে জেনে আসি। তো এই এপিসোডের শুরুতে আমরা আর্নহেডকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি, আর তারপর সে ভেতরে চলে আসে। আর তখনই স্নেক বাইরে এসে রাগান্বিত হয়ে বলে, এটার কি মানে হয়েছে? এই কাজ কালকেও হতে পারে। আর তখন ফক্স বলে, এটা আমার ডিসিশন না, ম্যাডামের অর্ডার। স্নেক তখন বলে, ওই শালি তো সাধারণভাবে সিকিউরিটি আমাদের উপর ছেড়ে দেয়। তখন ফক্স বলে, আমার মনে হয় এটা এই কারণে হচ্ছে কারণ পুরস্কার হিসেবে এখানে 3টা ঘোড়া দেওয়া হয়েছে এর জন্য। তো স্নেক তখন বলে, তার মানে ওই শালি এই ভাগ্য চাচ্ছে, ওই বুড়ি তো অনেক লোভী। আর তখন স্নেক অবাক হয়ে যায়, আর ওই মুহূর্তে সে তার সামনে আর্নহেডকে দেখে। তো আর্নহেড তখন বলে, মিস্টার স্নেক, প্লিজ আমার স্বামী গার্ডারকে আমাকে দেখতে দিন। স্নেক বলে, একদমই না। আর্নহেড তখন বলে, সে তো আহত, তাই না? তার ক্ষত কি রকম? আর স্নেক তখন বলে, ও জাহান্নামে যাক। আর এমনি তো আমি ওই মানুষটার ক্ষত কেন দেখতে যাব, কারণ সে আমার একজন লোককে অলরেডি মেরে ফেলেছে। তো এরপর স্নেকের ঘোড়া একজন নিয়ে আসে, আর স্নেক তখন বলে, ঠিক আছে, আমি মিস্ট্রেসের কাছে যাচ্ছি, মানে ক্যাটেলের ওয়াইফ, আর তোমরা আর্নহেডকে দাদুর ঘরে দিয়ে আসো। তো এরপর ওরা দুজন সেখান থেকে চলে যায়, আর ওই লোকটির একটা শক লাগে এবং সে বলে, আরে না, আমি কিভাবে দিয়ে আসবো, আমার কাছে তো ঘোড়া নেই, তাহলে কি আমাকে পায়ে হেঁটে এই মেয়েকে ছেড়ে দিয়ে আসতে হবে? কিন্তু তখনই তার নজর আর্নহেডের সুন্দর চেহারার উপর পড়ে, আর আর্নহেড তখন ওই লোকটির দিকে তাকিয়ে বলে, প্লিজ আমাকে আমার স্বামীর সাথে দেখা করতে দাও, আমি কসম খাচ্ছি যে আমি তাকে পালাতে সাহায্য করবো না, শুধুমাত্র তার ঘায়ে মলম লাগাতে চাই। তো এইটা শুনে ওই লোকটি কনফিউজড হয়ে যায়, আর আর্নহেডের সুন্দরী চেহারার দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে যায়। তো তারপরে লোকটি বলে, বস তো এমনিতেই বলেছে তোমাকে পৌঁছে দিতে, ওখানে না নিতে দিতে। আর তারপরে আমরা দেখি কিছুক্ষণ পরে ফোর্ডে একজন লোক বলছে, এখানে কি হচ্ছে? আর তখন ওই লোকটা বলে, বস বলে সে যেন গার্ডারের ক্ষতে মলম লাগাতে পারে। আর তারপর ওদের নজর পড়ে আর্নহেডের উপর, আর তারপর আর্নহেডের নজর পড়ে গার্ডের উপরে। আর ওই মুহূর্তে আর্নহেড শব্দ করে ডাকে গার্ডারকে। তো গার্ডার তখন মাথা তুলে আর্নহেডের দিকে তাকায়, আর তারপর আর্নহেডও গার্ডারের কাছে যায় এবং সেখানে বসে পড়ে। আর সে গার্ডারের চেহারা শোয়ার চেষ্টা করে, কিন্তু সে নার্ভাস ছিল। আর এরপর সে যখন গার্ডারের চেহারা দেখে, তখন আর্নহেড বলে, তোমাকে করে এখানে এনেও মেরেছে? গার্ডার বলে, আমার হাতের রশি খুলো আর্নহেড, চলো আমরা ফিরে যাই। আর তখন যে ওই লোকটা বলে, যে লোকটা আর কি আর্নহেডকে এখানে নিয়ে এসেছে, সুযোগ দিয়েছে আর কি স্বামীর সাথে দেখা করার, সে বলে, তোমরা চিন্তা করো না, আমি ওই মেয়েটাকে খুব ভালো মতো চেক করে নিয়ে এসেছি, তার কাছে এমন কিছু নেই যেটা দেশে রশিটা কাটতে পারবে। আর তখন অন্য একজন বলে, তাহলে ঠিক আছে। আর তারপর সে আর্নহেডকে বলে, দেখো, তুমি যেহেতু তোমার স্বামীর মলমপট্টি করতে এসেছো, তাহলে মলমপট্টিও করো, সাথে অন্য কিছু করতে পারো, মানে বুঝতে পারছো এটা অ্যাডাল্ট কোনো কিছু বোঝানো হয়েছে। কিন্তু তখন আর্নহেড বলে, যতক্ষণ না পর্যন্ত বাধা অবস্থায় রয়েছে ততক্ষণ আমি ওকে ভালো মতো চিকিৎসা করতে পারবো না। তখন ওই লোকটি বলে, একদমই না, এরকম কোনো সুযোগ নেই, আর তাছাড়া তার হাতে আর তো খোলাই রয়েছে, তুমি চাইলে নিজেই সেটা নিয়ে যা ইচ্ছা তাই করতে পারো। মানে বুঝতেই পারছো এখানে কি বোঝানো হয়েছে। তো এই কথা শুনে আর্নহেড লজ্জা একদম চুপ হয়ে যায়। তোমরা বুঝতে পারছো যে একটা মেয়ে এতগুলো পুরুষদের মধ্যে গিয়েছে, তারপর তার স্বামীর অবস্থা, তো ওই মেয়েটার অবস্থা কি হতে পারে? তো যাই হোক, গার্ডার তখন তাকে বলে, আর্নহেড, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আজকের পর কোনোদিন তোমাকে এবং হেলথিকে ছেড়ে কোথাও যাব না, কখনো যাব না, আমি ভুল ছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো এই কথা শুনে আর্নহেডের চোখে পানি চলে আসে, আর সে তার মাথা ধরে কান্না করতে থাকে। আর গার্ডার তখন বলে, আমার জন্য তোমাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে পার হতে হয়েছে, চলো আবার নতুন করে আমরা জীবন শুরু করি, তো এই কারণে তুমি প্লিজ আমার রশি খুলে দাও আর্নহেড। কিন্তু আর্নহেড তখন কান্না করে বলে, আমাকে ক্ষমা করে দিও গার্ডার, প্লিজ ক্ষমা করে দিও। গার্ডার তখন বলে, তুমি কোন ব্যাপারে কথা বলছো? আর ক্ষমা তো আমার চাইতে হবে, তুমি কেন চাচ্ছ? আর আর্নহেড, তুমি তাড়াতাড়ি নিজেকে সামলাও। আর তখনই সেখানে বৃষ্টি শুরু হয়, আর তখন ওই লোকটি বলে, আর এরা তো পুরো মোট আবার খারাপ করে দিয়েছে, তার উপর আবার বৃষ্টি নামা শুরু হয়েছে, চলো তাহলে আমরা ভেতরে গিয়ে আরাম করি। কিন্তু তখন অন্য পাহারাদার বলে, আমাদের তো বলা হয়েছে ওর উপর নজর রাখতে। আর তখন আরেকজন লোক বলে, একজন লোক যথেষ্ট, আর তাছাড়া যেহেতু ওই হারামজাদা ওই মেয়েটাকে নিয়ে এসেছে, এই পুরো দায়িত্ব ওর উপর, ওই নজর রাখবে। আর এদিকে আমরা দেখি গার্ডার বলে, সত্যি আর্নহেড, কি হয়েছে তোমার, কি হয়েছে? কিন্তু আর্নহেড লাগাতার কান্না করে যাচ্ছিল। আর এদিকে আমরা ওই লোকটিকে দেখি যে আর কি আর্নহেডকে নিয়ে এসেছে, সে বলতে থাকে, আরে বন্ধু, আমার জীবনের দুর্বলতা শুধুমাত্র একটাই, আমি কোনো মহিলাকে না করতে পারি না, এরকম দুর্বলতা আমাদের আশেপাশে অনেকেরই আছে আর কি। আর তারপর সে আর্নহেডের কাছে আসে এবং বলে, চলো তোমার সময় শেষ হয়ে গিয়েছে। আর তারপর সে আর্নহেডকে ধরে উঠাতে থাকে, কিন্তু তখনই গার্ডার করে গলায় এসে কামড় দেয়। আর ওই মুহূর্তে ওই লোকটা করে কি গার্ডারকে পেছনে ধাক্কা দেয়, কিন্তু এরপর গার্নেট আর্নহেডের দিকে তাকায়, আর গার্ডার করে মুখ থেকে একেবারে মাংস থু দিয়ে ফেলে দেয়। আর এরপর আমাদের যখন ওই লোকটাকে দেখানো হয়, আমরা দেখি ওই লোকটার যে ঢোর ছিল গলার, সেটাই ছিঁড়ে ফেলেছে। তো এই জন্য লোকটার কথা বলতে পারে না, আর কষ্ট আর যন্ত্রণা পেয়ে নিজের তরল বের করে, কিন্তু তখন ওই লোকটা নিচে পড়ে যায়। তো এই দৃশ্য দেখে আর্নহেড পুরো ভয় পেয়ে যায়। আর তারপর গার্ডার বলে, আর্নহেড, ওই লোকটার কাছে একটা ছুরি রয়েছে, তাড়াতাড়ি ছুরি উঠে আমার রশি কেটে ফেলো। আর তখন একজন পাহারাদার বাইরে এসে বলে, দেখো দেখো কি হয়েছে, ওই হারামজাদা মরে গিয়েছে, গার্ডার মুক্তি পেয়ে যাবে। আর তখনই আর্নহেড এটা দেখে ভয় পেয়ে যায়, আর গার্ডার বলে, নিজেকে সামলিয়ে নাও, তাড়াতাড়ি আমার রশি কেটে ফেলো, তা না হলে ওই লোকগুলো আমাদেরকে মেরে ফেলবে। তো আর্নহেড এখানে পুরো দাঁড়িয়ে যায়, আর এরপর ওই লোকগুলো হামলা করতে আসে, আমরা দেখি আর্নহেড ভয় পেয়ে দাঁড়িয়েই রয়েছে। তো এখান থেকে দৃশ্যের কাট হয়, আমরা সেখানে শুধুমাত্র কাটা রশি দেখি। তো স্নেক এখানে দাঁড়িয়ে ছিল, আর আমরা দেখি যে ওই লোকগুলো মরে পড়েছিল। তো ফক্স বলে, খারাপ খবর বস, সবগুলো লোক মারা গিয়েছে আমাদের। তো স্নেক তখন বলে, এই গাধাদের আমি কতবার বলেছি ফাঁকিবাজি একদম করবে না। আর তখন স্পাইডার বলে, বস একটু দেখেন। আর তখন সেখানে স্নেক আসতে থাকে, আর স্পাইডার বলে, এটা আমাদের এই গার্ডদের তরল, আর তরলের উপর চিহ্ন দেখেন, হয়তো বৃষ্টিতে তরল থেকে রক্ত পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু এটার উপর এখন একটা চিহ্ন রয়েছে, তার মানে এটা দিয়ে হয়তো ওই গোলাম করে আঘাত একবার করেছে অলরেডি। তো স্নেক তখন বলে, তার মানে ওই গোলাম যদিও মুক্তি পেয়েছে, ওর আঘাত অনেক গভীর হবে।
হবে। স্পাইডার তখন বলে একদম ঠিক বস। আর তারপর স্নেক বলে তাহলে তো খুবই ভালো, ওর কাছে নতুন আরেকটা ক্ষত হয়েছে, আর প্রথম ক্ষতই তো আর এখনো ঠিক হয়নি, আর এখানে কোনো ঘোড়াও ছিল না, তুই এর মানও আশেপাশে রয়েছে, বেশি দূর যেতে পারেনি, তো তোমরা ওকে তাড়াতাড়ি খোঁজো আর পুরো ফার্মে খোঁজ করো এবং অ্যালার্ট থাকো, যখন ওকে খুঁজে ফেলবে তখন ওকে নগদ মেরে দেবে, ওকে জীবন্ত ধরার চেষ্টা করো না। আর এরপর আমরা দেখি সকাল হতে যাচ্ছে কিন্তু এনার এখনো বসে রয়েছে। তো এরপর বৃষ্টি থেমে যায় আর থরফিন এনারের কাছে আসে এবং বলে এনার তুমি সারা রাত ঘুমাওনি? আর এনার তখন বলে তুমিও তো ঘুমাওনি, কারণ আজকে ঘুমের মধ্যে তুমি চিৎকার করনি। তো ওই সময় থরফিন বলে হয়তো তুমি ঠিক বলেছো। আর তারপর এনার জিজ্ঞাসা করে তুমি কি আমার উপর নজর রাখছিলে থরফিন? তুমি কি এটা চিন্তা করছিলে যে রাতে আমি আবার উল্টাপাল্টা কিছু না করে ফেলি? কিন্তু চিন্তা করো না, আমি এরকম কিছুই করবো না। আমি আর্নহেডের জন্য নতুন করে কোনো সমস্যার সৃষ্টি করতে চাই না, আর এসবের কোনো মানেও হয় না। আমরা তো শুধুমাত্র শান্তিতে জীবনযাপন করছিলাম। আসলে কোনো লোকদের মুক্তি তরলের শক্তির মাধ্যমে ছিনে নেয় এই ফুল, সত্যি অনেক ফুল। আর তখনই থরফিন নিজের চোখ বন্ধ করেন এবং বলে আমি আমার জীবনের অর্ধেকের বেশি সময় যুদ্ধের ময়দানে পার করেছি, আর এর জন্য তোমার মধ্যে এত ভালো কথা বলার অধিকার আমার নেই। কিন্তু এটা সত্য যে আমি ভুল ছিলাম এবং আমার হাতে কোনো মানুষকে মারার সময় আমার হাত কাঁপেনি। আর তখন এনার মুস্কি এসে বলে দেখো আমি কখনো তোমাকে কাউকে মারতে চিন্তাও করি নাই। আর থরফিন তুমি সেই দিন আমাকে যে বলেছিল ওই ব্যাপারে তুমি কি সিরিয়াস আছো এখনো? থরফিন তখন জিজ্ঞাসা করে কি ব্যাপারে? এনার তখন বলে তুই আমাকে জিজ্ঞাসা করেছিলে না যে কিভাবে এই দুনিয়া থেকে যুদ্ধ এবং গোলামি শেষ করা যেতে পারে, আর সেটা হলো তো আমার স্বপ্ন সত্যি হওয়ার মতো হবে, এটা কি পসিবল? আর তুমি যেহেতু এমন একটা মানুষ যে যুদ্ধ অভিজ্ঞতা করেছো আবার গোলামের জীবন অভিজ্ঞতা করেছো, তো তুমি এবারে বেশি ভালো বুঝবে যে কিভাবে আমরা যুদ্ধ এবং গোলামি শেষ করতে পারি। থরফিন তখন বলে আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতার ব্যাপারে বলতে পারি যে যত বেশি যুদ্ধ তত বেশি গোলাম বানায়, আর যে লোকটা হেরে যায় সেই গোলাম হয়ে যায়, একদম ঠিক তোমার এবং আর্নহেডের মতো। আর তাছাড়া এমনিতেও গোলাম অনেক জায়গা থেকে আসে, অনেক কারণ থেকে আসে, তবে যুদ্ধ সবচেয়ে বড় কারণ। আর এই কারণে যুদ্ধের সংখ্যা যত কম হবে গোলামদের সংখ্যাও তত কম হয়ে যাবে। কিন্তু নর্স লোকদের কাছে যুদ্ধ কিছুই মনে হয় না, আর একজন নর্স লোক দামি হয় তার যুদ্ধ এবং টাকার মাধ্যমে। তুমি যত মানুষ মারবে তত টাকা তুমি নিজের সাথে ঘরে নিয়ে আসতে পারবে এবং সবাই তোমাকে ততটাই সম্মান করবে। আর এই কারণে এই এলাকার বাবারা তার ছেলেকে লড়াই করতে শেখায় এবং যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেয়, এবং নর্স লোকেরা এইসব বিনা কোনো প্রশ্ন ছাড়াই অনেক অনেক বছর ধরে বংশ পরম্পরায় করে আসছে। আর এই কারণে এটা একটা সাধারণ জিনিস হয়ে গিয়েছে, আর এই সাধারণ জিনিসটাকেই দূর করা সবচেয়ে বেশি অসাধারণ বা কঠিন। আর তখন এনার বলে কিন্তু তোমার মতো এখনো তো অনেক লোক রয়েছে যারা কাউকে না মারার জন্য এতটাই কঠিন হয়ে যায়। থরফিন তখন বলে দেখো এই নর্সদের মধ্যে কাপুরুষদের কোনো জায়গা নেই, ভালো মানুষদেরও কোনো জায়গা নেই। তো এই কথা শুনে এনার চমকে যায়। আর থরফিন তখন বলে কিন্তু কোনো ব্যাপার না, আমি যদি একবার ওদের কাছ থেকে মুক্তি হয়ে যাই আমি কাপুরুষ হওয়ার জন্য রেডি রয়েছি। আর তখন এনার অবাক হয়ে জিজ্ঞাসা করে এই কথার মানে কি? থরফিন তখন নিজের চোখ বন্ধ করে নেয় আর তখনই জমিন ফেটে যায়। আর থরফিন বলে মৃত ওই লোকদের কাছ থেকে যাদেরকে আমি আজ পর্যন্ত মেরেছি, এবং তাদের ভূত প্রতি রাতে আমাকে বিরক্ত করতে আসে এবং তারা আমাকে বলে আমাদের কেন মেরেছিলে? যখন তোমার বাবাকে মারা হয়েছে তখন তুমিও তো অনেক রাগ এবং ঘৃণা অনুভব করেছো, কিন্তু তারপরেও তুমি কত বাবা কত ভাই কত ছেলেকে মেরেছো, তোমাকে তোমার নিজের পাপ শুধরাতে হবে। তো এই জন্য থরফিন বলে আমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে যেখানে আমি গেলে এই মৃত লোকরা শান্তি পাবে, আমি এটা সহ্য করতে পারছি না। তো এই জন্য আমি নতুন কোনো মানুষ মারার আর চিন্তাও করতে পারছি না। তো এরপর থরফিন আরো বলে আমি এই ব্যাপারে অনেক চিন্তা করেছি যে আমি ওই মৃত মানুষদের জন্য কি করতে পারি। তো এর জন্য আমাকে যত গভীরে যাওয়ার প্রয়োজন আমি তত গভীরে যাওয়ার চেষ্টা করব। আমি যাদের ঘরে আগুন জ্বালিয়েছি তাদের জন্য বেশি বেশি ঘর বানাতে হবে এবং আমাকে এমন একটা জায়গা বানাতে হবে যেখানে লোকদের তরল প্রয়োজন হবে না, মানুষ শান্তিতে বসবাস করে থাকতে পারবে। তো এনার তখন জিজ্ঞাসা করে কিন্তু তুমি ওই জায়গা রক্ষা করবে কিভাবে? যুদ্ধ তো আমারও পছন্দ না, কিন্তু এই ভাইকিংরা তো সব জায়গায় চলে আসে, এরা কোনোদিনও তোমাকে শান্তিতে থাকতে দেবে না। তুমি যেখানেই গিয়ে গ্রাম বানাও যতই শান্তিতে থাকো তারা গিয়ে সেখানে আক্রমণ করবেই। তো থরফিন তখন বলে শান্তির জন্য লড়াইয়ের কোনো মানে নেই, আর তুমি রক্তের পিপাসা নরক থেকে কখনো বের হতে পারবে না। আর তারপর এনার বলে এর মানে হচ্ছে এই সব স্বপ্ন থেকে আর কিছুই না, তাই না? আর তোমাকে দুনিয়ার শেষ পর্যন্ত যেতে হবে যেখানে ভাইকিংরা পৌঁছাতে পারবে না, যেখানে সমাজ থেকে যাদের বের করে দেওয়া হয়েছে যারা গোলাম রয়েছে তারা সেখানে শান্তিতে থাকতে পারে। আর তখনই থরফিনের মনে পড়ে উডারল্যান্ডের কথা। আর এই উডারল্যান্ডের ব্যাপারে কিন্তু আমরা অনেক আগে লিফের কাছ থেকে শুনেছিলাম যে ওখানে আদিবাসীরা থাকে আর কি। তো যাই হোক তখন আবার এনার আবারও বলে ওঠে কিন্তু তুমি সমুদ্রের যে কোনো প্রান্তেই যাও, আজ হোক কাল হোক এক বছর পরে হোক, সেখানেই কিন্তু আক্রমণ হবে এবং সেখানেই যুদ্ধ হবে। কিন্তু ওই মুহূর্তে থরফিন আবার বলে ওঠে দূর পশ্চিম সমুদ্রের পাশে। তো এই কথা শুনে এনার থরফিনের দিকে দেখতে শুরু করে। আর তারপর থরফিন বলে ওই জায়গাটার রাজার আইন থেকে অনেক দূরে, আর কেউ ওই জায়গা সম্পর্কে জানে না, আর ওই জায়গাটা হলো রাইজানের পাশে। তো এনার তখন জিজ্ঞাসা করে এরকম জায়গা কি সত্যি রয়েছে? থরফিন বলে হ্যাঁ, আমি তো সময়ের সাথে সাথে ওই জায়গা সম্পর্কে ভুলে গিয়েছিলাম, কিন্তু আমি যখন ছোট বাচ্চা ছিলাম তখন লিফ নামের একজন জেলে আমাকে এই ব্যাপারে বলেছিল যে সমুদ্রের অন্য প্রান্তে পশ্চিমের একটা বড় উঁচু জায়গা রয়েছে এবং আজ পর্যন্ত সেখানে কেউ যায়নি। আর তারপর এনার বলে এটা তো অসাধারণ, তার মানে আমরা যদি সেখানে যাই তাহলে শান্তিতে থাকতে পারবো। কিন্তু থরফিন তখন বলে না, আসলে প্রবলেম হচ্ছে ওই জায়গাটা অনেক দূরে এবং ওই জায়গাটার সঠিক ঠিকানা আমি এখনো জানি না, যেখানে আমরা নতুন একটা কলোনি বানানোর কথা চিন্তা করছি। তবে আমরা যদি সেখানে যাই আমাদের সাথে এরকম অনেক গোলামদের নিয়ে যেতে হবে, তার জন্য অনেক টাকার প্রয়োজন হবে, জাহাজের প্রয়োজন হবে। তো এনার তখন বলে ও আচ্ছা, তবে তারপরেও অনেক সময় পরে আমরা একটা ভালো খবর শুনেছি। আর এরপর আমরা অনেকগুলো গার্ডদের আসতে দেখি ওদের দিকে, ওরা দুজন অবাক হয়ে যায়। আর তারপর ওই গার্ডরা ওখানে এসে থেমে যায় এবং নিজেদের তরল বের করে ভেতরে চলে যায়। তো এনার তখন ফক্সকে জিজ্ঞাসা করে এইসব কি হচ্ছে, কিন্তু ফক্স কোনো উত্তর দেয় না। আর ফক্স তখন সেখানে বলম খুঁচিয়ে খুঁচিয়ে গার্ডারকে খুঁজছিল। তো এনার এসে তখন বলে এই লোকগুলো আসলে কি করছে? আর থরফিন তখন বলে ওঠে তার মানে ও পালিয়ে গিয়েছে।
গিয়েছে, গার্ডার পালিয়ে গিয়েছে, আর এই কারণে আমাদের এই শেডও ওরা তল্লাশি করছে। তাছাড়া আর কি কারণ হতে পারে? তো এই কথা শুনে এনার তো ঘাবড়ে যায় এবং ও বুঝতে পারে তার মানে আর্নহেডের সামনে আরো বড় ঝড় রয়েছে। আর এরপর আমরা সোয়ার্কেলের ঘরে স্নেককে বসে থাকতে দেখি। তো স্নেক এখানে পুরো রাগান্বিত অবস্থায় ছিল এবং ও শপথ করে যে ওর গার্ডারকে টুকরো টুকরো করে ফেলবে। আর এর সাথে এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তবে গত পর্ব আমি বলেছি, আবারও আমি বলছি, আমি হয়তো খুব শীঘ্রই চেষ্টা করবো যে নতুন কোনো ভয়েসে এই চ্যানেলগুলো কন্টিনিউ করার জন্য, কারণ আমি আগের মতো কাজ করতে পারি না, কিংবা কাজ করার মতো শারীরিক বা মানসিক দুটোর একটা এনার্জি আমার নেই। তো নতুন কোনো ভয়েস যদি আসে বা নতুন কেউ যদি আসে তোমাদেরকে এন্টারটেইন করার জন্য, রিকোয়েস্ট থাকবে তোমরা বারবার কমেন্ট এটা বলবে না আলামিন ভাইকে চাই, আলামিন ভাইকে মিস করছি, এগুলো বলার দরকার নেই। তোমরা তাকে উৎসাহ দেবে। তোমরা যদি র্যান্ডম গ্রুপকে ভালোবাসে থাকো, আমাকে ভালোবাসে থাকো, তাহলে নতুন যে আসবে তাদেরকে তোমার সাদরে গ্রহণ করতে হবে। কারণ আজ নয়তো কাল একদিন না একদিন তো আমাকে রিটায়ার করতে হবে, কিন্তু এই চ্যানেলগুলো তো আর বাতিল করা যাবে না। আমার বদলে যদি নতুন একটা ছেলে সুযোগ পায়, দেখা গেল ওর একটা ফুল ফ্যামিলি চলবে, ওর একটা আর্নিং এর ব্যবস্থা হবে, একটা জবের ব্যবস্থা হবে। তো এর জন্য রিকোয়েস্ট করবো যদি নতুন কেউ আসে তাকে অ্যাকসেপ্ট করার জন্য। তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।